নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতির গভীরে যদি ডুব দিতে হয় তাহলে একটা বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখাটা জরুরি। তো আজ আমরা ডেটা আর তথ্যের কাঁধে ভর করে মেমারি বিধানসভার রাজনৈতিক চিত্রটা বোঝার চেষ্টা করব। আমাদের আজকের এই আলোচনাটা পুরো বিশ্লেষণটা মোটামুটি 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা এলাকার পরিচয় জানব, তারপর দেখব সেই বিরাট রাজনৈতিক পরিবর্তনটা, শুনব মানুষের অসন্তোষের কথা, এরপর চ্যালেঞ্জারের রণকৌশল, আর সবশেষে উন্নয়নের অঙ্গীকার। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে মেমারির মাটি আর মানুষজনকে চিনে নেওয়া যাক। কারণ যে কোনো জায়গার রাজনীতিক সমীকরণ বুঝতে হলে সেই এলাকার ভূগোল আর জনসংখ্যার বিন্যাস জানাটা খুব দরকার। আর মেমারির ক্ষেত্রে এর চরিত্রটা মূলত গ্রামীণ এবং কৃষিভিত্তিক। দেখুন, মেমারি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ সমতল ভূমিতে অবস্থিত, কিন্তু এই সমতল ভূমির একটা বড় চ্যালেঞ্জও আছে। সেটা হলো দামোদরের শাখা নদীগুলো। প্রতি বছর বর্ষায় এই নদীগুলো যখন ফুলে ফেপে ওঠে, তখন বন্যা এখানকার মানুষের জীবন আর জীবিকার উপর একটা বিরাট প্রভাব ফেলে। এখানকার জনসংখ্যার গঠনটাও বেশ লক্ষ্য করার মতো। প্রায় ৯৮% মানুষই গ্রামে থাকেন। শুধু তাই নয়, জনসংখ্যার একটা বড় অংশ তপশিলি জাতি, উপজাতি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই বৈচিত্র্যটা এই এলাকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণকে বেশ জটিল করে তোলে। আর এ এলাকার প্রধান সমস্যাগুলো যদি দেখি, তাহলে দেখব দুর্বল পরিকাঠামো আর অর্থনীতির একটা চক্র। ভাঙাচোরা রাস্তা, প্রতি বছর বন্যায় ফসলের ক্ষতি, স্থানীয় শিল্পের অভাব, আর এর সরাসরি ফল হল বেকারত্ব। এই সব মিলিয়ে এখানকার মানুষের দৈনন্দিন জীবনটা যেন একটা নিরন্তর লড়াই। আর এইখানেই আমাদের সংবিধানের একটা মূল কথা মনে রাখা দরকার: প্রতিটা নাগরিকের মর্যাদা সহকারে জীবনযাপনের অধিকার। আর সেই অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু প্রশাসনেরই। এবার চলুন দেখি রাজনীতির ময়দানে কি ঘটেছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে মেমারির রাজনৈতিক চিত্রে একটা নাটকীয় পরিবর্তন এসেছে। ২০২১-এর ফলাফলটা দেখুন। তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু বিজেপি একটা বেশ শক্তিশালী বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছে। তবে এই সংখ্যাগুলো কিন্তু গল্পের শুধু একটা দিক বলছে। আসল গল্পটা লুকিয়ে আছে এই তুলনার মধ্যে। ২০১৬-তে যেখানে বামেরা ছিল প্রধান বিরোধী, ২০২১-এ এসে তাদের ভোট ব্যাংক প্রায় ধসে গেছে। আর সেই ভোটটা প্রায় পুরোটাই চলে গেছে বিজেপির দিকে। বিরোধী ভোটের এই মেরুকরণটাই কিন্তু ২০২১-এর নির্বাচনের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। পরিবর্তনটা যে ঠিক কতটা বড় ছিল তা এই একটা সংখ্যা থেকেই স্পষ্ট। একবার ভাবুন, মাত্র ৫ বছরে একটা দলের ভোট শেয়ার ৪ গুণেরও বেশি বেড়ে গেল। এটা একটা বিরাট রাজনৈতিক ঝড়েরই ইঙ্গিত, তাই না? এর মানেটা খুব পরিষ্কার। বিরোধী ভোট বাম আর বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় ক্ষমতাসীন দল শেষ পর্যন্ত আসনটা জিতে যায়, যদিও তাদের বিরুদ্ধে একটা বড় অংশের মানুষের ভোট ছিল। কিন্তু প্রশ্নটা হল, ভোটাররা হঠাৎ মুখ ফেরালেন কেন? কি এমন ঘটল যে এত বড় একটা পরিবর্তন চোখে পড়ল? চলুন মাটির কাছাকাছি গিয়ে মানুষের মধ্যে জমে থাকা মূল অভিযোগগুলো একটু খতিয়ে দেখি। আমাদের সূত্র অনুযায়ী এই ৫টা কারণে ছিল ভোটারদের অসন্তোষের মূলে। দেখুন, কাটমানি বা তোলাবাজি নিয়ে ক্ষোভ, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাগ, নির্বাচন পরবর্তী হিংসার ভয়, আবার নাগরিকত্ব বা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, আর তার সাথে তো স্থানীয় চাকরির অভাব আছেই। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষের মনে যে ক্ষোভটা জন্মেছিল, তা এই একটা বাক্যেই স্পষ্ট। এই ধারণাটা সাধারণ মানুষের মনে একেবারে গেঁথে গিয়েছিল যে যোগ্যতার কোনো দাম নেই। বেশ, এই সব সমস্যার প্রেক্ষাপটে একজন চ্যালেঞ্জারের রণকৌশল ঠিক কেমন হওয়া উচিত? সূত্রটি একটি চারমুখী কৌশলের কথা বলছে, যার নাম দেয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এই চতুর্মুখ মতবাদ জিনিসটা কি? এর প্রত্যেকটা মুখ ভোটারদের এক একটা উদ্বেগের সমাধান দেওয়ার চেষ্টা করে। যেমন একদিকে দুর্নীতির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার, তেমনি অন্যদিকে উন্নয়ন আর সুরক্ষার একটা স্পষ্ট প্রতিশ্রুতি। মানে নেতিবাচক প্রচারের সাথে ইতিবাচক দিশা দেখানো। কিন্তু শুধু কথায় তো চিড়ে ভাজে না, তাই না? তাই এই কৌশলগত ভাবনাগুলোকে কয়েকটা নির্দিষ্ট বাস্তবসম্মত উন্নয়নমূলক প্রকল্পে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। এমন প্রকল্প যা সরাসরি ভোটারদের অভিযোগের সমাধান করতে পারে। যেমন ধরুন, এখানে ৩টে মূল পরিকাঠামো প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে: রাস্তা ভালো করা, বন্যা নিয়ন্ত্রণ, আর একটা কৃষি হাব তৈরি করা। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেকটা বিনিয়োগের সাথে কর্মসংস্থান আর অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বাস্তব ফলাফলের একটা সরাসরি যোগসূত্র তৈরি করা হয়েছে। আর এখানেই আধুনিক সুশাসনের একটা দিক উঠে আসে, মানে মানুষের ব্যক্তিগত তথ্য এবং সম্মতির সুরক্ষা। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন কিন্তু এই স্বচ্ছতা আর সম্মতির উপরেই জোর দেয়।
আমাদের এই পুরো বিশ্লেষণটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। মেমরির আসল লড়াইটা কি? উন্নয়নের একটা নতুন প্রতিশ্রুতি, নাকি পুরনো গেড়ে বসা রাজনীতিক নেটওয়ার্ক? এখানকার ভবিষ্যৎ কোন পথে এগোবে তার উত্তর কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আপনি যদি সত্যিকারের একজন জননেতা হয়ে উঠতে চান, নিজের কেন্দ্রের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল আইডি mgr@blueprintstrategies.ai আর ফোন নম্বর 008042041602। রাজনীতির ঊর্ধ্বে